খ নম্বরে বলছে ঘটনা সমূহতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা। মানে এখান থেকে লেনদেন চিহ্নিত করব, চিহ্নিত করে যেগুলো লেনদেন হবে ওগুলা কি করব, তার কারণ সহ ব্যাখ্যা করব। তো এখানে একটা ঠিক আছে, সেটা তোমরা সবাই জানো। লেনদেন আমরা চিহ্নিত করার কিচ্ছু নেই। লেনদেন আমরা ক নম্বর যেটা করছি যে চিহ্নিত করে ফেলছি। ওই কপে যে দুইটা আছে নাই, ওই দুইটা লেনদেন না। ওই দুইটা বাদে এখানে আমার ছয়টা, তো ছয়টার ভিতর ছয়টা জাবেদা, তাহলে ওই দুইটা বাদে আমাদের চারটা জাবেদা এখানে লেনদেনে বসে যাবে, মানে হিসাব সমীকরণে বসে যাবে। সিম্পল বিষয়। তাহলে আমাদের কি বুঝাচ্ছে, আমাদের বুঝতে পারতেছি ক নম্বরে যে দুইটা পাইছি ওগুলা লেনদেন না, বাকিগুলা লেনদেন হিসেবে এখানে বসে যাবে। তো এখানে গড়টা হচ্ছে, তোমরা আমার এখানে আসলে বোর্ডে স্বল্পতা জায়গা কম, এখানে গড়টা পুরো দেখাতে পারতেছি না, নাহলে একসাথে করে আমি দেখাই দিতাম। তো দেখো আমার এখানে গড়টা হয় এভাবে। প্রথম আমরা এভাবে ঘর করি একটা, আগের মতো কিন্তু একটু ভিন্ন। এখানে একটা ঘর করব, এখানে লিখবো নং, নং অথবা ক্রমিক নং। তো আমি এখানে নং দিলাম, মানে সিরিয়াল নাম্বার আর কি। আর এরপরে দিব এখানে লেনদেন কিনা, মানে আমাকে বলতে হবে লেনদেন গুলো হিসাব সমীকরণের কারণ সহ ব্যাখ্যা করো। তাহলে আমি এখানে লিখবো লেনদেন কিনা, আর এখানে লিখবো কারণ সহ ব্যাখ্যা, কারণ সহ ব্যাখ্যা। এটা ঘর আর কি, বুঝছো? তোমরা যারা আগে করছো তারা তো অবশ্যই জানো, যারা কারণে তাদের জন্য একটু কষ্ট আর কি। তাহলে আমরা লিখবো কারণ সহ কি ব্যাখ্যা। তাহলে যেহেতু নং বলছে, তাহলে আমি এখানে এক নং দিব, সিরিয়াল আর কি। এক নং, এক নং কি বলছে দেখো, 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে। 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে, তার আগে বলছি লেনদেন। তাহলে আমরা এখানে লিখে দিব এটা কি লেনদেন, আর কোনো কথা নাই, এইটা এখানে লিখে দিব লেনদেন। এরপর বলছে দেখো কারণ সহ ব্যাখ্যা, কারণ সহ কি ব্যাখ্যা। কারণ সহ ব্যাখ্যার আগে যাওয়ার আগে আমরা একটা জিনিস লিখে ফেলি। আমরা লিখি এখানে, মানে এটা সবসময় সেম থাকবে। এরপর আমরা অন্য ব্যাখ্যা লিখবো। এখানে এ সমান এল যোগ ও ই, ও ই অথবা ই, হিসাব সমীকরণে, হিসাব কি সমীকরণে এই পর্যন্ত সব সময় কি থাকবে, তোমার ঠিক থাকবে সব সময়, যেহেতু উলম্ব করবে হিসাব সমীকরণে। এবার আমরা যাবো মূল বিষয়। দেখো 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু, 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু, 5 লক্ষ টাকা এটা নগদ সম্পদ। তাহলে এটা একটা নগদ সম্পদ। আচ্ছা, এরপরে এই টাকাটা কে দেয়, মালিক দেয়। কে দেয়, মালিক। তাহলে আমরা এখানে আমাদের নগদ সম্পদ বৃদ্ধি পাবে এবং মালিকানা সত্ত্ব কি বৃদ্ধি পাবে। যেহেতু ব্যবসা, একটা ব্যবসা বিনিয়োগ করবে, এটা কি বাকি দেওয়া কোনো বিনিয়োগ হয় না, নগদে বিনিয়োগ। তার মানে আমার নগদ সম্পদ বাড়বে। আর যেহেতু মালিক এটা ইনভেস্ট করতেছে, তার মানে নগদ সম্পদ বাড়ার পাশাপাশি মালিকানা সত্ত্ব কি বাড়বে। নগদ সম্পদ কমলে মালিকানা সত্ত্ব কমে যাবে, এবং নগদ নগদ সম্পদ বাড়লে মালিকানা সত্ত্ব কি হবে, বৃদ্ধি পাবে। কিন্তু এটা সব সময়ের জন্য না, মাঝে মধ্যে একটু ব্যতিক্রম হয়, এটা অন্য হিসাব। তো তাহলে দেখো 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু। তাহলে আমরা এখানে লিখবো হিসাব সমীকরণে এ, এ এবং হচ্ছে অ্যাসেটস, অ্যাসেটস মানে সম্পদ। এই নগদান 5 লক্ষ টাকা, এটা হচ্ছে নগদান। এই নগদান এটা আমার কি সম্পদ। তাহলে আমরা লিখবো এ এবং ও ই, মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। কি পেয়েছে, বৃদ্ধি, মানে বাড়ছে, বৃদ্ধি পেয়েছে। কেন বাড়ছে, এই যে নগদ টাকা আমার ইনভেস্ট করছে, এটা এই কারণে। এবং এর পাশাপাশি আমার কি হয়েছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি হয়েছে। বা তুমি লিখতে পারো এখানে এইভাবে লিখতে পারো, এক, এরপর সম্পদ, এখানে ব্রেকেট দিয়ে সম্পদ, এরপর হচ্ছে সম্পদ না মানে নগদান আর কি, এখানে নগদান লিখতে পারো, যেহেতু আমার নগদে টাকাটা দিছে নগদান। এরপর ওহির পরে এখানে তুমি লিখতে পারো কি মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব দিয়ে তারপর তুমি চাইলে কি বৃদ্ধি পেয়েছে এটা লিখতে পারো, বৃদ্ধি পেয়েছে। কেমন, যেভাবে ইচ্ছে এভাবে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আমার আসলে বোর্ডে ইয়া হচ্ছে না, তো জায়গা হচ্ছে না, এই কারণে লেখা সুন্দর হচ্ছে না, ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছি না। আশা করি তোমরা বুঝছো বিষয়টা। তা এটা হচ্ছে 1 তারিখেরটা। তাহলে আমার যেহেতু জায়গা না, তাহলে আমি মুছে দিচ্ছি। মুছে এরপরে আমি 2 তারিখটা সেম এভাবে লিখবো, মানে 3 তারিখ যেটা আছে এটা, তো আমি এটা মুছে দিই। 3 তারিখ, ব্যাংকে 50,000 টাকা নিয়ে হিসাব খোলা হয়েছে, এটা লেনদেন, এটা কি লেনদেন। তাহলে আমরা এখানে লেনদেন লিখে দিব। কি করছে, ব্যাংকে 50,000 টাকা হিসাব খোলা হয়েছে, ব্যাংক এটা কি সম্পদ, ব্যাংক এটা কি সম্পদ। আচ্ছা, ব্যাংকে যে হিসাব করছে কখনো বাকি হিসাব করলে না, নগদ হিসাব করবে। তার মানে আমার এটা এই টাকাটা এটা নগদ, এটা কি নগদান। এটা কি টাকা, নগদান টাকা, ওই আগের মতো আর কি। এটা কি টাকা, নগদান। তার মানে এটা একটা নগদ। আর ব্যাংক, ব্যাংক এটা কি জানো, ব্যাংক এটা সম্পদ, এটা কি সম্পদ। তাহলে আমার নগদানটাও সম্পদ,
ব্যাংক হিসাবটাও কি সম্পদ। তাহলে আমার যেহেতু নগদে টাকা দিয়ে দিচ্ছি, তাহলে আমার নগদ সম্পদ কমে যাবে। নগদ সম্পদ কি হবে? কমে যাবে। এবং এই যে ব্যাংকে যে টাকাটা রাখতেছি, আমার ব্যাংক সম্পদ বৃদ্ধি পাবে। তার মানে আমার হ্রাস, মানে অ্যাসেট মানে সম্পদ হ্রাস, এবং বৃদ্ধি পাবে। কি পাবে? বৃদ্ধি পাবে। মানে একটা সম্পদ কমে যাবে, আরেকটা সম্পদ কি হবে? বাড়বে, বৃদ্ধি পাবে। আর তোমরা যদি এইভাবে না লিখো, দেখো হ্রাস এবং বৃদ্ধি পেয়েছে, যদি এভাবে না লিখো তাহলে তোমরা লিখতে পারো এখানে এরপর নগদান, মানে নগদ টাকা তো দিচ্ছি না ব্যাংকে, নগদান, নগদান দিয়ে ব্রেকে হ্রাস পেয়েছে, হ্রাস পেয়েছে। এরপর এবং এ এবং ব্যাংক, ব্যাংক হিসাব, ব্যাংক বৃদ্ধি পেয়েছে। এভাবেও দিতে পারো, তোমাদের থেকে আসলে যেভাবে সুবিধা হয়। কেমন? তো আমি আসলে জাস্ট একটু বুঝে দিচ্ছি, আসলে তোমরা বুঝতে পারতেছ। তো এটা আমার গেল, এটা আমি কি করবো? মুছে ফেলবো। এগুলো রাখবো এখানে, এক সমান এল যোগ ও এই হিসাব সমীকরণে এগুলো থাকবে। এখানে লেনদেন এটাও থাকবে, জাস্ট ক্রমিক নামটা চেঞ্জ হবে, এখানে এরপর 3-এ চলে যাবে। মানে এগুলো একসাথে হয়, 1, 2, 3, আমার তো জায়গা নাই, এই কারণে একটার পর একটা বুঝাচ্ছি। 3 তারিখ কি বলতে দেখো, মানে 3 ক্রমিক নাম 5 তারিখ। ধারে পণ্য ক্রয় 25,000 টাকা, ধারে পণ্য ক্রয় কত টাকা? 25,000। ধারে পণ্য ক্রয় করলে পাওনাদার, আর তাকে বলতে কি? পাওনাদার। আর পাওনাদারকে এল দ্বারা, মানে এল মানে দায়, এল মানে কি? দায়, মানে লাইবিলিটিস, এল দ্বারা প্রকাশ করে। তাহলে যেহেতু আমি ধারে পণ্য ক্রয় করছি, তাহলে ক্রয় করার ফলে আমার থেকে, তুমি মনে করো তুমি আমার কাছে বিক্রি করছো, তুমি আমার থেকে টাকা পাবা, তার মানে আমার দায়, দায় কি পাবে? বৃদ্ধি পাবে। তাহলে হিসাব সমীকরণে এখানে এল, এল মানে দায়, এল অর্থাৎ দায় কি? বৃদ্ধি, দায় বৃদ্ধি। এবং এরপর দেখো, এই যে আমি যে তোমার থেকে ক্রয় করছি, আমি মালিক, তো টাকাটা আমি আজকে না দিলে কালকে দিতে হবে। তার মানে আমার মালিকের সম্পদ কমে যাবে, মালিক সম্পদ কি হবে? কমে যাবে। তাই এবং ও এই হ্রাস পাবে। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছো, মানে ব্যালেন্স তো কমে যাবে। এরপর দেখো 10 তারিখ মালিক ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ 40,000 টাকা, এটা আসবে না। কেমন? কারণ এটা আরেকটু আগে ক নম্বর করছি, এটা লেনদেন না। এরপর 15 তারিখ কি বলছে দেখো, 45,000 টাকা আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান, 45,000 টাকা, এটাও আসবে না, ফরমাইশ প্রদান। আচ্ছা, এরপর একটা আছে 20 তারিখ ডিসেম্বর, প্রদেয় হিসাব পরিশোধ, প্রদেয় হিসাব কি? প্রদেয় হিসাব পরিশোধ। তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত মুছে ফেলি, এগুলো মুছে ফেলবো, আর বাকিগুলো রাখবো। আর এখানে লেনদেন এটা থাকবে, আর এখানে কমিশন 4 হবে, এগুলো সিরিয়াল বাই হয়, এখানে তো জায়গা নাই। আচ্ছা, প্রদেয় হিসাব পরিশোধ, প্রদেয় মানে কি জানো? দায়। প্রদেয় মানে কি? দায়। দায় পরিশোধ করছে 15,000 টাকা। কাকে পরিশোধ করছে জানো? এই যে 5 তারিখ, এই 5 তারিখে দেখো দাঁড়ে পণ্য ক্রয় কত টাকা? 25,000 টাকা। এই 25,000 টাকা যে ক্রয় করছে, আরেকটা আগে বলছি, তুমি এখন ক্রয় করছো, দাঁড়ে তো টাকা এটা দিতে হবে না? দিতে হবে। এই 5 তারিখ ক্রয় করছে, 20 তারিখে টাকা পরিশোধ করছে। ক্রয় করছে 25,000 টাকা, পরিশোধ করছে 15,000 টাকা। তাহলে আর বাকি আছে কত টাকা? 10,000 টাকা। আচ্ছা, মনে করো তুমি আমার থেকে 25,000 টাকা পাও, কারণ আমি তোমাকে যদি 15,000 টাকা দিয়ে দিই, তাহলে আমার দায় কমবে নাকি বাড়বে বলো তো? দায় কমবে নাকি বাড়বে? কমে যাবে। তার মানে আমার এখানে দায় মানে এল, লাইবিলিটিস, দায়, দায় কি পাবে? হ্রাস পাবে, কমে যাবে। মানে তুমি কি আমাকে এখন বলতে পারবা যে ভাইয়া আমি আপনার থেকে 25,000 টাকা পাইতাম, আমি তোমাকে 15,000 দিয়ে দিচ্ছি, আমি কি তুমি আবার বলতে পারবা যে ভাই আমি আপনার থেকে আরো 25,000 টাকা পাবো? পারবা না। তার মানে বুঝাচ্ছে এটা কি? দায় কমে গেছে। এবং এবং আমার কি হয়েছে? এবং নগদান আর কি মানে নগদান সম্পদ কি হয়েছে? হ্রাস পাইছে। নগদান সম্পদ কি হয়েছে? হ্রাস পেয়েছে, হ্রাস পেয়েছে। এখন তুমি বলতে পারো ভাই আর মালিকানা সত্ত্ব কেন হ্রাস পায় নাই? কারণ মালিকানা সত্ত্ব আমি যেদিন পণ্যটা ক্রয় করেছিলাম ওই দিনে নিয়ে নিছি, মানে ওই দিন ধরছি 3 নম্বরে দেখো নাই যে মালিকানা সত্ত্ব হ্রাস, তো ওই দিন তো মালিকানা সত্ত্ব কমে গেছে। আর আজকে টাকাটাকে আমি নগদে পরিশোধ করছি না বাকিতে, নগদে, তার মানে আমার নগদ সম্পদও হ্রাস পেয়েছে এবং মালিকানা সত্ত্ব দায়ে কি হয়েছে? কমে গেছে। তো আশা করি বুঝতে পারছো প্রান্তিক শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে তোমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। তোমরা যদি কেউ না বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাবা, বুঝে চেষ্টা করবো। আর বোর্ড ছোটর কারণে জায়গা স্বল্পতা, এই কারণে পুরোপুরি ভালোভাবে বুঝতে পারতেছি না, কষ্ট করে বুঝে নিও। তো আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর তোমরা যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করবা, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করবা বন্ধুদের মাঝে, যেন সবাই দেখে উপকৃত হয়। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই ফলো করবা, এবং ইউটিউব থেকে দেখে রাখলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।